আসসালামু আলাইকুম। ইসকনের সাম্প্রতিক কার্যক্রমগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ দর্শন প্রচার করতে এসে ওরা এখন ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের সেনা অফিসারকে হত্যার হুমকি দিচ্ছে। আমাদের মায়েরা এখন থেকে একটা যুদ্ধ করবে, সন্তান জন্মদানের যুদ্ধ। আমাদের বাবারা রাস্তায় আন্দোলন করবে, প্রতিবাদ করবে। দেখেন, এই ইসকন গুরু চিন্ময় দাস ভারতের বিজেপি এবং আরএসএস নেতাদের স্টাইলে বক্তব্য দিচ্ছে। দেখেন, আমাদের দেশের প্রশাসনিক বর্তমান অবস্থা কিন্তু খুবই ভঙ্গুর। এমত অবস্থায় সে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা না বলে উল্টা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় এমন বক্তব্য দিচ্ছে। হিন্দুদেরকে বলতেছে অধিক বাচ্চা ফয়দা করার জন্য, মানে সে টোটালি সাম্প্রদায়িক বিভক্তির বক্তব্য দিচ্ছে। চিন্ময়ের এসব উগ্রপন্থী বক্তব্যের কারণে যদি সারা দেশে মুসলমানদের মনে একটা ক্ষোভ তৈরি করে এবং সারা দেশে যদি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে? এদেশের হিন্দু সম্প্রদায়। তো কিন্তু বলেন তো, যদি ধর্মীয় দাঙ্গা লাগে তাহলে সবচাইতে বেশি লাভ কার হবে? এটা আজকের ভিডিওর কুইজ। কমেন্ট করে ফেলেন। ভিডিওর শেষে গিয়ে কমেন্ট করলে কিন্তু হবে না। আর এই দাঙ্গা লাগানোর জন্য ভারত বাংলাদেশ ইসকনকে একের পর এক ফান্ডিং করে যাচ্ছে। বলে ফেললাম নাকি? প্রায় 7.4 কোটি টাকা ইসকনের মন্দির ও ছাত্র হোস্টেল বানাতে দিয়েছে ভারত। এমনকি ইসকনের মন্দির উদ্বোধন করে ভারতীয় হাই কমিশনার। ভারতের মতো একই কায়দায় বাংলাদেশও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় ফান্ড নিয়ে কাজ করে যাচ্ছে ইসকন। ঢাকা, স্বামীবাগ, সিলেট সহ সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে একের পর এক প্রচেষ্টা করে যাচ্ছে এই সংগঠন। আরএসএস নেতাদের সাথে ইসকনের নেতারা গিয়ে ছবি তুলে। বিশ্ব ইসকন ইহুদিদেরকে সার্ভ করলেও বাংলাদেশে মূলত ইসকন সার্ভ করে ভারতের উগ্রপন্থী সংগঠন আরএসএস কে। আর এর পিছনে রয়েছে অখণ্ড ভারত স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসকন বারবার দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, সাথে হিন্দু নির্যাতনের অজুহাতে দেশ দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। হাসিনা থাকাকালীন ওরা সরকারের সমর্থন নিয়ে কাজ করছিল, কিন্তু হাসিনার পতন তাদের অখণ্ড ভারতের স্বপ্ন অন্তত 100 বছর পিছিয়ে দেয়। যার কারণে গত 15 বছর ওদেরকে একবারও রাস্তায় দেখা না গেলেও হাসিনা পতনের সাথে সাথে ওরা রাস্তায় নেমে আসে। জিও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে উপমহাদেশের সুপার পাওয়ার হতে গেলে ভারতের সবচেয়ে বড় গলার কাটা হলো বাংলাদেশ। পুরো বাংলাদেশ দখল না করে ওরা যদি চট্টগ্রাম দখল নিতে পারে, সেটাই ভারতের জন্য যথেষ্ট সে গলার কাটা সরানোর জন্য। তাই আমরা যখন ভারতের 7 সিস্টার্সকে নিয়ে মিম করি, তখন ভারতের প্রধান সারির গণমাধ্যম এবং ইউটিউবাররা আমাদের চট্টগ্রাম দখল করে নিতে বলে। আর এই চট্টগ্রাম দখল ষড়যন্ত্রের সাথে সরাসরি কাজ করছে বাংলাদেশের ইসকন। চট্টগ্রামে হিন্দু গণহত্যার গুজব ছড়াচ্ছে ভেরিফাইড এক্স হ্যান্ডেল গুলা থেকে। এমনকি চট্টগ্রামের সমাবেশ কিংবা হাজারি লেনের ঘটনা কিন্তু সেই ষড়যন্ত্রেরই অংশ। ইসকনের সন্ত্রাসীরা আমাদের সেনাবাহিনীর উপর এসিড ছুড়ে মারছে, যেখানে 10-12 জনের মতো আহত হয়েছে। কিন্তু ইসকন বিশ্বজুড়ে প্রচার করতেছে বাংলাদেশ সেনাবাহিনী নাকি সেখানে হিন্দুদের গণহত্যা করতেছে। ইসকনের এই সকল ষড়যন্ত্র যখন জাতির সামনে দেশপ্রেমিক সাংবাদিক মাহমুদুর রহমান স্যার প্রেজেন্ট করে, তখন ইসকন সন্ত্রাসী সংগঠনের মতো মাহমুদুর রহমান স্যারকে থ্রেট দেয় যে 7 দিনের মধ্যে ক্ষমা চাইতে। শুধু তাই না, সারা দেশে ইসকন সমাবেশ শেষ করে ঢাকা ঘেরাও করার হুমকিও দিয়ে রেখেছে এই সরকারকে। এই জেলায় সমাবেশ হবে এবং এই জেলা থেকে উপজেলায় যাব, তারপর আমরা ঢাকামুখী লং মার্চ করব। এমন পরিস্থিতিতে সারা দেশের মানুষ ইসকন নিষিদ্ধের দাবি করতেছে। কিন্তু আমি মনে করি এই সরকার যদি ইসকন নিষিদ্ধ করে, তাহলে এটা হবে এই সরকারের নেওয়া সবচাইতে ভুল সিদ্ধান্ত। কারণ ইসকনের চরকা কোথাকার বাতাসে ঘুরতেছে আপনি ইমাজিনও করতে পারবেন না। ইসকন নিজেরাই চাচ্ছে যাতে ওদেরকে নিষিদ্ধ করা হোক, কিন্তু ওরা এটা কেন চাচ্ছে সেটাই আমরা 5 পয়েন্টে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব ইসকন কি ও ইসকনের উদ্দেশ্য কি, ইসকন কি বাংলাদেশের হিন্দুদের রিপ্রেজেন্ট করে, বাংলাদেশ ইসকন যেভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য কাজ করে যাচ্ছে, ইন্ডিয়ান র এবং আরএসএস এর সাথে এক হয়ে ইসকনের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হওয়া উচিত কিনা। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই ইসকন নামে একটা সংস্থা, তাদের তো মন্দিরে থাকা উচিত ছিল, তারা কেন বাইরে আসবে? ইসকন আসলে কি? এটা কি হিন্দু সম্প্রদায়ের কোনো সংগঠন? যদি হিন্দু সম্প্রদায়ের সংগঠন হয়, তাহলে এটা কি এদেশের হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে কিনা? রিপ্রেজেন্ট করলেও ওদের যে আরএসএস স্টাইলের কার্যক্রম, সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে আমাদের আগে ইসকনের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এতে করে আপনাদের আলোচনাটা বুঝতে একটু সুবিধা হবে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকন হলো গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। অভয়াচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1966 সালে নিউ ইয়র্ক শহরে এই সংগঠনটির প্রতিষ্ঠা করে। এই সংস্কৃতির অধিকাংশ অনুসারে ভারতের পশ্চিম বাংলা ও উড়িষ্যা অঞ্চলে ছিল, যার কারণে ইসকন নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হলেও ইসকনের প্রধান কার্যালয় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। ভগবদ গীতা এবং ভগবত পুরাণ হলো এই অনুসারীদের ধর্মগ্রন্থ। ইসকন একেশ্বরবাদ প্রথার ভিত্তিতে প্রতিষ্ঠিত, অর্থাৎ এরা মনে করেন ঈশ্বর হলো একজন, যেখানে হিন্দু সম্প্রদায়ের অন্যান্য শাখার মানুষ অসংখ্য দেবদেবীতে পূজা করেন, যেমন লক্ষ্মী দেবীর কাছে ধন সম্পদের জন্য পূজা করেন, বিদ্যা বুদ্ধির জন্য সরস্বতী দেবীর পূজা করেন এবং দুর্গা পূজা সহ আরো অসংখ্য অনেক দেবদেবীর পূজা করে থাকেন। কিন্তু বৈষ্ণব ইসকনের অনুসারীরা এত দেবদেবীর
মূর্তির পূজা করে না, তারা একজনকে সবকিছু মানে। তারা মনে করে সকল অবতারের মূল উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ। এরা নিরামিষভোজী, অর্থাৎ এরা মাছ মাংস খায় না, কারণ তারা মনে করে প্রাণী হত্যা মহাপাপ। নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, সিগারেট, মাদক দ্রব্য সেবন করে না, জুয়া খেলে না, অবৈধ যৌনাচার করে না। এরা বাউল শ্রেণীর, তাই এরা কীর্তন মন্ত্র পড়ার সাথে সাথে জোরে জোরে ঢোল বাজিয়ে নাচ করতে পছন্দ করে। এদের প্রধান মন্ত্র বা স্লোগান হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টুইস্ট বলেন বা ফ্যাক্ট বলেন, প্রশ্ন হলো ইস্কনের স্লোগান যদি হরে কৃষ্ণ হরে রাম হয়, তাহলে চট্টগ্রাম ইস্কনের সমাবেশে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর জয় শ্রীরাম স্লোগান দিয়েছে এরা কারা? ওরা যদি ইস্কনের ফলোয়ার্স হয়ে থাকে তাহলে ওরা হরে কৃষ্ণ হরে রাম স্লোগান না দিয়ে জয় শ্রীরাম স্লোগান কেন দিল? এই ইস্কন তাহলে কোন ইস্কন? আপনি ভাবতে থাকেন, আমি ইস্কন নিয়ে আরেকটু প্রশংসা করে নেই, তারপরে ইস্কনের আসল মুখোশ আপনাদের সামনে উন্মোচিত হবে। ফুড ফর লাইফ নামে ইস্কনের একটি ক্যাম্পেইন আছে, যেটাতে ইস্কন প্রতিদিন 60টিরও বেশি দেশে প্রায় 20 লক্ষ জনের বিনামূল্যে নিরামিষ খাদ্য বিতরণ করে। ইস্কনের এই সকল ভালো দর্শন বা ইস্কনের এই সকল ভালো কার্যক্রমের জন্য ইস্কনের দাবি মতে গোটা বিশ্বজুড়ে ওদের প্রায় 10 লক্ষের মতো ফলোয়ার্স আছে এবং বিশ্বের 100টিরও বেশি দেশে ইস্কনের প্রায় 600+ টেম্পল ও সেন্টার আছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ইস্কনের রিসেন্ট বাংলাদেশের কার্যক্রম নিয়ে যারাই ভিডিও বানিয়েছেন, পিনাকি ভট্টাচার্য, কি কেন কিভাবে সহ আরো যারাই আছেন, তারা বলার চেষ্টা করছেন যে ইস্কনের দর্শনগত দিক থেকে ইস্কন ঠিক ছিল, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে ইস্কন খারাপ হয়ে গেছে। সোজা কথায় বললে ইস্কন আগে ভালো ছিল, আগের ইস্কন আর বর্তমান ইস্কন এক না। কিন্তু আমি আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখাবো ইস্কন শুরু থেকে একটা প্রশ্নবিদ্ধ সংগঠন ছিল, কখনোই এদের দর্শনের সাথে এদের কার্যক্রম এক ছিল না। প্রমাণ দেওয়ার আগে আসাদ নূরের ইস্কন নিয়ে করা একটা মিথ্যাচারের ডিবাগিং করে যাই। বিশ্বের প্রায় সকল দেশেই ইসকনকে ইতিবাচকভাবে দেখা হয় এবং একটু আগে যেটা বলছিলাম, কোনো দেশেই তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। তার এই দাবি মোটেও সত্য নয়। 1970 সালে সিঙ্গাপুর থেকে ইস্কনকে ব্যান্ড করা হয়, এমনকি এখনো সিঙ্গাপুর ইস্কনের কার্যক্রম সীমিত করে রাখা হয়েছে। এছাড়া রাশিয়াতে 2011-12 সালে ইনসিডেন্টের পর ইস্কনের কার্যক্রম লিমিটেড করে দেওয়া হয়েছে। উজবেকিস্তান ও কাজাখস্তানের মতো দেশে ইস্কনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া আছে। এটা তোর ভিডিওর একটা মিথ্যাচারের প্রমাণ দিলাম। যদি ওর পুরো ভিডিও ধরে ধরে ডিবাগিং করতে চায় তাহলে ওর ভিডিওতে এত পরিমাণ মিথ্যাচার করছে যে আমার আলাদা একটা ভিডিওই করা লাগবে। এজন্য ওই দিকে আর গেলাম না। তবে আমার পুরো ভিডিওটা দেখলে আপনি তার ভিডিওর অনেক মিথ্যাচারের প্রমাণ পাওয়া যাবেন। এবার আমি যে দাবি করছি ইস্কন শুরু থেকে একটা প্রশ্নবিদ্ধ সংগঠন ছিল, তার কিছু প্রমাণ দেখাই। দেখেন, ইস্কন প্রতিষ্ঠা 1966 সালে। প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় অর্থাৎ 1970 সাল থেকে ইস্কনের মন্দিরগুলোতে চাইল্ড অ্যাবিউজ করা শুরু হয়। শিশুদেরকে সেক্সুয়াল অ্যাবিউজ করত মন্দিরের গুরুরা। আমেরিকার গুরুকুল আশ্রম 1970-80 এর দশকে সেখানকার শিশুদের ইমোশনাল, ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল নির্যাতন করত আশ্রমের কৃষ্ণ শিক্ষক এবং কর্মীরা। ওই আশ্রমের বিরুদ্ধে মামলা করে সে আশ্রমের প্রাক্তন 44 জন শিক্ষার্থী। তারা বলে সেখানে রেপ, সেক্সুয়াল অ্যাবিউজ, ফিজিক্যাল টর্চার এবং ইমোশনাল টেরর অফ চাইল্ড্রেন অ্যাজ ইয়ং অ্যাজ 3 মানে 3 বছরের বাচ্চাদের উপর মানসিক সন্ত্রাস চালানো হতো সেই ইস্কনের মন্দিরগুলোতে। ইস্কনকে ওই শিশু অ্যাবিউজ মামলায় $9.5 মিলিয়ন বা প্রায় $100 কোটি জরিমানা দিতে হয়। শুধু তাই না, 1980 এর মাঝামাঝি ইস্কনকে তাদের ওই গুরুকুল আশ্রম বন্ধ করে দিতে হয় শিশু দর্শন বিতর্কের কারণে। ইস্কন খুব শান্তিপ্রিয় সংগঠন, তাই না? এরা নিরামিষ খায়, প্রাণ হত্যা মহাপাপ বলে। কিন্তু 1986 সালে স্টিফেন ব্রায়ানকে ইস্কনের স্বয়ং গুরু গুলি করে হত্যা করে। স্টিফেন ব্রায়ান ছিল ইস্কনের একজন সাবেক সদস্য। ইস্কনে থাকাকালীন সে ইস্কনের অন্ধকার দিকগুলো সম্পর্কে জানতে পারে। সে যখন থেকে ইস্কনের দর্শন একরকম কিন্তু ভিতর ইস্কন আরেক কাজ করতেছে, তখন সে ইস্কন মন্দির ছেড়ে দিয়ে চলে যায় এবং সে ইস্কনের অন্ধকার দিকগুলো নিয়ে প্রচারণা লেখালেখি করতে শুরু করে। ব্রায়ান ইস্কনের বিভিন্ন ধর্মগুরুদের এক্সপোজ করে একটা পাণ্ডুলিপি লিখে, যেখানে ইস্কনের ধর্মগুরুদের সিরিয়াস লেভেলের ক্রাইমগুলো উল্লেখ ছিল। থমাস ড্রেসার নামে ইস্কন গুরু ব্রায়ানকে গুলি করে হত্যা করে। এই ড্রেসার অলরেডি 1983 সালের একটা মার্ডার কেসের সাথে ইনভলভ ছিল। ব্রায়ানকে হত্যার জন্য থমাস ড্রেসারকে নির্দেশ দিয়েছিল ইস্কনের আরেক ধর্মগুরু কীর্তানন্দ স্বামী ভক্তিপাদা, কারণ ব্রায়ানের ওই পাণ্ডুলিপিতে কীর্তানন্দ স্বামী ভক্তিপাদার সিরিয়াস লেভেলের ক্রাইমগুলো উল্লেখ ছিল। এমনকি স্টিফেন ব্রায়ানের হত্যাকাণ্ড নিয়ে যে জার্নালিস্ট অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরি করতেছিল, সেই জার্নালিস্টকে পর্যন্ত ইস্কনের গুরুরা গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলে। আমি স্টিফেন ব্রায়ানের পুরো কেস স্টাডিটা ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব, আপনারা চাইলে পড়তে পারেন। অস্ট্রেলিয়ার আরেক প্রাক্তন হরে কৃষ্ণ সদস্য যে নাম গোপন রেখে সাংবাদিকদের বলে, আমি ইস্কন ছেড়ে দেওয়ার পর থেকে প্রতিদিন কৃষ্ণ গুরুদের থেকে থ্রেট আসে। তারা ফিজিক্যালি, অ্যাকচুয়ালি, ফ্যাকচুয়ালি, এমনকি সম্ভব হলে খুব ধারালো ছুরি দিয়ে তারা আমার জিহ্বা কেটে ফেলতে চায়। ওর অপরাধ কি জানেন?
ও একজন ইস্কন সদস্য ছিল। ইস্কন থেকে বের হয়ে যাওয়ার পর সে ইস্কনের অন্ধকার দিকগুলো নিয়ে প্রচার করতে শুরু করে। এই জন্য ইস্কনের গুরুরা তার জিহ্বা কেটে ফেলার থ্রেট দিচ্ছে। এছাড়া ইস্কনের লেগুনা বিচ টেম্পল ব্রাদারহুড অফ ইন্টারন্যাশনাল লাভ নামে একটি অর্গানাইজেশনের সাথে কাজ করত। ওই সংগঠন চোরাচালানের কাজ করত, যা মার্কিন যুক্তরাষ্ট্রে এলএসডি, হ্যাশ এবং গাঁজা পাচার করত। ইস্কন তাদেরকে হেল্প করত, এই বিনিময়ে ওরা ইস্কনকে আর্থিক সহায়তা করত। এছাড়া ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ বিশ্বাস করত যে পৃথিবীর সবচাইতে নিকটে হলো সূর্য, তারপরে হচ্ছে চাঁদ। The energy of God. অথচ আপনি সোলার সিস্টেমে একটা ক্লিক করে দেখে নিতে পারেন যে পৃথিবীর সবচাইতে কে, চাঁদ নাকি সূর্য। কিন্তু প্রভুপাদ বিজ্ঞানের সত্য স্বীকার করতো না, বরং সে তার নিজস্ব মতবাদগুলো টেম্পলের বাচ্চাদেরকে শেখাতো। ইস্কন যেহেতু হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের একটা মুভমেন্ট, তাহলে সবচাইতে বেশি হিন্দু সম্প্রদায় কোথায়? ভারতে। ভারতের হিন্দুদের কাছে কি এই ইস্কনের গ্রহণযোগ্যতা আছে? ভারতের স্বয়ং ধর্মগুরুরা এবং পলিটিক্যাল লিডাররা মনে করতেছে ইস্কন একটা পশ্চিমের সংগঠন, যারা ভারত থেকে পশ্চিমে টাকা পাচার করেন এবং যারা ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে। कौन वाले तो आंसू पोंछने आता है वो भी आंसू दे जाता है। उनकी परंपरा में जो अंग्रेज शिष्य हैं वो अपने को हिंदू नहीं कहते, उन्होंने जो हिंदुओं को शिष्य बनाया वो हिंदू अपने को इस्कॉन वाले कहते। तो बहुत दुष्ट संस्था है इस्कॉन की। कि इस्कॉन देश के सबसे बड़े धोखेबाज लोग हैं, क्योंकि ये गौशालाओं के नाम पर सरकारों से जमीन और दुनिया भर के फायदे जरूर लेते हैं। ये सारा दिन हरे रामा हरे कृष्णा का जाप भी करते हैं। मेनका जी के हिसाब से जब वो उनके अनंतपुर वाले आश्रम में खुद गई थी, तब उन्हें वहाँ पर एक भी ड्राई काउ यानी जो गाय दूध नहीं देती है वो नहीं दिखी, और एक भी गाय का बछड़ा भी नहीं दिखा। यानी कि इस्कॉन ने इन सब गायों को बुचर हाउसेस को सेल कर दिया था। सबसे बड़े जो यहाँ देश के धोखेबाज है वो है इस्कॉन। वो रखते हैं गौशाले और सरकार से दुनिया भर के उनको फायदा मिलता है गौशाले चलाने के। मैं अभी उनके आनंदपुर गौशाला में गई, एक भी सुखी गाय नहीं, एक भी बछड़ा नहीं है। আমেরিকার বিভিন্ন ইস্কন মন্দিরের মতো ভারতের বিভিন্ন ইস্কন মন্দিরেও রেপ কেস একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আশা করি এইটুকু তো প্রমাণ করতে পারছে যে ইস্কন কখনো একটা ভালো সংগঠন ছিল না। শুরু থেকে এরা চাইল্ড অ্যাবিউজ, মাদক স্মাগলিং, সন্ত্রাস, খুন এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো গোটা বিশ্বজুড়ে ইস্কনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ, এবং যে ভারতের সবচাইতে বেশি হিন্দু রয়েছে সে ভারতের লোকাল হিন্দুরাও মনে করে ইস্কন কোনো হিন্দুদের সংগঠন না, বরং ওরা মনে করে এটা ইহুদিদের একটা সংগঠন। আর সেই ইস্কন বাংলাদেশে এসে কিভাবে বাংলাদেশের হিন্দুদের রক্ষাকর্তা হয়ে গেল? ইস্কন তো কোনো রাজনৈতিক সংগঠন না, এরা বৈষ্ণব অনুসারীদের একটা সংগঠন। মিছিল, মিটিং, রাজনীতি, সভা সমাবেশ এটা ওদের নীতি বিরুদ্ধ কাজ। সেখানে ইস্কন কিভাবে এরকম মহাসমাবেশ করে এবং সারা দেশ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। সমাবেশে টেররিস্ট অর্গানাইজেশন আরএসএস এর জয় শ্রীরাম স্লোগান দেয় এবং তাদের গেরুয়া পতাকা বাংলাদেশে লাগায়। আর ইস্কনের সাথে এই দেশের সনাতনী হিন্দুরাই বা কেন জয়েন করতেছে? যেখানে ইস্কনের ধর্মীয় বিশ্বাসের সাথে এই দেশের সনাতনী হিন্দুদের ধর্মীয় বিশ্বাস আকাশ পাতাল তফাৎ, কিন্তু দুই গ্রুপ এখানে এসে এক হয়ে গেল কিভাবে? এখানে আপনি খুঁজে পাবেন হিন্দুত্ববাদ এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের টুইস্ট। এই টোটাল জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আগে দেখা দরকার যে ইস্কন বাংলাদেশে এসে হিন্দুদের রক্ষাকর্তা বা ভগবান হয়ে দাঁড়াইছে, সেই ইস্কন কে দেশের হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে কিনা। প্রথমত ইস্কনের অনুসারীরা হলো নিরামিষভোজী, কিন্তু এদেশের 95% হিন্দু কিন্তু নিরামিষভোজী না। এরা মাছ মাংস খায়, কালী পূজাতে এরা পাঠা বলি দেয়। এমনকি আমার একজন হিন্দু টিচার ছিল যিনি গরুর মাংস পর্যন্ত খেতেন। সেখানে মাছ মাংস খাওয়া তো দূরে থাকে, ইস্কনের অনুসারীরা পেঁয়াজ রসুন খায় না, কারণ তারা মনে করে পেঁয়াজ রসুন খেলে তারা অপবিত্র হয়ে যাবে। এছাড়া ইস্কন শুধুমাত্র শ্রীকৃষ্ণ বা এক ঈশ্বরের পূজা করে। অপরদিকে এদেশের সনাতনী হিন্দুরা লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা, গণেশ সহ অসংখ্য দেবদেবীর পূজা করে। সো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে তো ইস্কন এদেশের 95% হিন্দুদের রিপ্রেজেন্ট করে না। 2022 সালের ডাটা অনুসারে বাংলাদেশে হিন্দুর সংখ্যা প্রায় 1,32,00,000। সেখানে ইস্কনের অনুসারে 2019 সালের রিপোর্ট অনুসারে মাত্র 35,000। এখন ধরে নিলাম 1 লাখ বা 5 লাখ। সো এই 5 লাখ ইস্কনের অনুসারে কিভাবে এই দেশের 1.5 কোটি হিন্দুদের রিপ্রেজেন্টেটর হয়? ইস্কন দেশের সনাতনী হিন্দুদের কেমন ভগবান সেটা একটু দেখাই। ঢাকার স্বামীবাগের ইস্কনের এই মন্দিরটি ছিল 100 বছরের পুরনো সনাতন হিন্দুদের মন্দির। জমির মালিককে মামলা হামলা করে সেই মন্দির দখল করে নেয় ইস্কন। সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগে ইস্কন গায়ের জোর দিয়ে অবৈধভাবে সেখানে আধুনিক ইস্কন মন্দির বানাচ্ছে। ফরহাদ মাজারের ফেসবুক পোস্ট থেকে দেখা যায় অবৈধভাবে ইস্কনকে মন্দির বানাতে রাষ্ট্রীয়ভাবে আদালত সামলাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল আহমেদ। একই কায়দায় ঠাকুরগাঁয়ের রসিক রায় জিও মন্দিরও দখল করে নেয় ইস্কন।
অথচ এই মন্দিরও ছিল সনাতনী হিন্দুদের মন্দির। 2009 সালের 18 সেপ্টেম্বর দুর্গাপূজার সময় ইস্কনের সাথে সনাতনী হিন্দুদের সংঘর্ষ হয়। সে সময় ইস্কন ভক্তদের হামলায় মন্দিরের সনাতনী হিন্দু ফুলবাবু নিহত হয়। দীর্ঘ এক যুগ ওই মন্দির 144 দ্বারা জারি থাকলেও এখন শোনা যায় ওই মন্দিরও নাকি ইস্কনের সদস্যরা দখল করে আছে। এছাড়া চট্টগ্রামে অবৈধভাবে হিন্দু সম্প্রদায় প্রবর্তক সংঘের জায়গা দখল করে নেয় ইস্কন। এমনকি হিন্দুরা বাধা দিতে গেলে ইস্কনের সন্ত্রাসীরা অন্তত 12 জন প্রবর্তকের হিন্দুকে পিটিয়ে আহত করে। স্বয়ং প্রবর্তক সংঘের নেতারাই বলছে ইস্কন একটা উগ্রবাদী সংগঠন। সারা দেশে ইস্কনের যতগুলো মন্দির রয়েছে তার বেশিরভাগ মন্দিরই সনাতন হিন্দুদের থেকে দখল করা মন্দির বা অবৈধ মন্দির। এছাড়া ইস্কনের বিরুদ্ধে সাধারণ হিন্দু এবং মুসলমানের ভূমি আত্মসাতের অভিযোগও কিন্তু কম না। সো যেখানে ইস্কন এই দেশের সাধারণ হিন্দুদের জায়গা জমি দখল করে নিচ্ছে, পিটে আহত করতেছে, হত্যা করতেছে, হিন্দুদের মন্দির দখল করে নিচ্ছে, এটা তো পরিষ্কার যে ইস্কন এই দেশের হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে না। কিন্তু হাসিনা পালায় যাওয়ার পর এখন দেখা গেছে যে ইস্কন এই দেশের টোটাল হিন্দুদের রিপ্রেজেন্টেটর। ইস্কনের ডাকে সারা দেশের হিন্দুরা একত্রিত হচ্ছে এবং ইস্কন এই দেশের হিন্দুদেরকে জড়ো করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা না বলে যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং দেশকে দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে, এবং সেটাতে কেন এই দেশের হিন্দুরা ওই ট্র্যাপে পা দিচ্ছে এটা বুঝতে হলে আমাদের আগে দেখতে হবে যে ইস্কন কিভাবে এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাজ করে। এই অ্যানালাইসিসের পর আপনার সামনে ইস্কনের মুখোশ একদম ক্লিয়ার হয়ে যাবে। এটাও শুরু করে চিন্ময় দাসের একটা বক্তব্যের ডিবাগিং দিয়ে। অনেকে সীমান্তে 2 জন হিন্দু মারা গিয়েছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন। তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে, কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। ভারতের আরএসএস এর পেইড এজেন্ট এই সন্ত্রাসী চিন্ময় দাস দাবি করতেছে যে এই দেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে দেখে আমাদের জয়ন্ত এবং কিশোরী স্বর্ণা দাস ভারতে যাচ্ছিল, এই জন্য ভারতের বিএসএফ গুলি করে হত্যা করছে। এটাই তো তাহলে আসল ঘটনা। দেখেন, ভারতের ত্রিপুরায় স্বর্ণা দাসের বড় ভাই থাকে। সে বড় ভাইয়ের সাথে দেখা করতে স্বর্ণা দাস এবং তার মা অবৈধভাবে রাতে বর্ডার ক্রস করার চেষ্টা করে, আর সেখানে বিএসএফ গুলি করলে স্বর্ণা দাস মারা যায়। আর এই সন্ত্রাসী চিন্ময় দাস বলতেছে বাংলাদেশে স্বর্ণা দাস নির্যাতিত হচ্ছে দেখে ও বর্ডার ক্রস করতে গেছে, আর এই জন্য বিএসএফ গুলি করে তাকে হত্যা করছে। একজন স্বয়ং ধর্মগুরু মিথ্যাচার করতেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর বক্তব্য দিচ্ছে। কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে বিদায় স্বর্ণা দাস এবং জয়ন্ত ভারতে আশ্রয়ের জন্য গেছে, কিন্তু ভারত তাদেরকে আশ্রয় না দিয়ে গুলি করে হত্যা করবে কেন? মানে পৃথিবীর কোন আইনে আছে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করবে? আর ভারত না হিন্দুদের দেশ, তাহলে ওরা না হিন্দুদেরকে সেফ না দিয়ে গুলি করে হত্যা করবে কেন? আর ভারত হিন্দু গুলি করে হত্যা করলে সেটা হালাল? আমাদের কিশোর জয়ন্ত কিংবা কিশোরী স্বর্ণা দাস হত্যার প্রতিবাদে ইস্কন বা হিন্দুদের আরো যত জোট সংগঠন আছে তারা ক্যান করলো না। তার মানে এটা তো ক্লিয়ার যে তারা হিন্দু রক্ষার রাজনীতি না, তারা হিন্দু কার্ডের রাজনীতি করে। যেখানে স্বয়ং ধর্মগুরু পর্যন্ত এরকম মিথ্যাচার করতেছে, সেখানে আর কি বলবো? ওদের হিন্দু নেতারা পর্যন্ত প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বলতেছে বাংলাদেশে হিন্দুদের নাকি জেনোসাইড হচ্ছে, এবং তাদের সাথে তাল মিলিয়ে ভারতের সবগুলো স্যাটেলাইট চ্যানেল, সবগুলো পত্রিকা যেমন দা হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান টুডে সহ প্রায় সব পত্রিকা একের পর এক মিথ্যা গুজব খবর প্রকাশ করতেছে। উগ্র ইস্কনপন্থীদের টুইটার হ্যান্ডেল ভয়েস অফ বাংলাদেশ হিন্দু ঘুরে আসেন এমন মিথ্যা কথা স্বয়ং শয়তানও বলতে পারে না। একের পর এক মিথ্যা গুজব ছড়াচ্ছে। আমি এক আর কয়টা ডিবাগ করবো। জাস্ট রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক গুলা দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ মিথ্যা গুজব ছড়ানো পোস্ট করতেছে এইসব অ্যাকাউন্ট থেকে। ওদের এই মিথ্যাগুলা ডিবাগিং করতে বড় টিম লাগে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, যার কোনোটাই আমার নাই, কিন্তু এদেশের মিডিয়া হাউসগুলোর তো আছে। ওদের মিডিয়ার মিথ্যা প্রচারণা আর ডিবাগিং কি আমাদের মিডিয়াগুলা করতে পারে না? কিন্তু এই মিডিয়াগুলা ক্যান করছে না, because they got paid from intelligence agencies. आपके दिमाग में एक इमेज किसने बनाई है? मीडिया ने लेकिन उस मीडिया के पीछे कौन है सर? इंटेलिजेंस एजेंसी। मतलब आपको क्या दिखाना है? हाँ, ঠিক আছে, आपको क्या दिखाना है ये लोग डिसाइड करते हैं। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন হলো যে এই সকল গুজব, এই জিনিসগুলো কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্টের জন্য থ্রেট হয়ে দাঁড়াইছে এবং ওরা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত দিচ্ছে। ওরা বলতেছে আমাদের চট্টগ্রাম দখল করে নেওয়ার কথা। এই সকল মিথ্যা জিনিস বিদেশের মাধ্যমগুলোতে প্রচার করতেছে এবং তারা ওই মিথ্যা এস্টাবলিশ করতে চাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের জেনোসাইড হচ্ছে। সো ওরা যখন আমাদের এই সরকারের জন্য থ্রেট তৈরি করতেছে, তখন তো আমাদের সরকারের উচিত একটা টিম গঠন করে ফ্যাক্ট চেক করে তাদের ওই মিথ্যাগুলার কাউন্টার দেয়া এবং ওইগুলা প্রচার করা। কিন্তু সরকার কেন এই কাজ করছে না সেটা একমাত্র কিরামান কাতিবিনে ভালো জানে। যাই হোক, মূল আলোচনায় আসি। দেখেন, আমাদের দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। উদাহরণ যদি দেয় তাহলে হচ্ছে হিন্দুদের বিভিন্ন পুজো অনুষ্ঠানে যেমন দুর্গা উৎসবে আমাদের মুসলমানরাও অনেকে গিয়ে থাকে এবং আমাদের ঈদের অনুষ্ঠানে দাওয়াতগুলোতে আমরা হিন্দুদেরকে দাওয়াত দিয়ে থাকি। এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি বা সহনশীলতা দেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে রয়েছে। কিন্তু ইস্কনের হিন্দুরা ভিন্ন। 2014 সালের স্বামীবাগের যে ইস্কন মন্দিরের অপোজিটে যে স্বামীবাগ জামে মসজিদ আছে, সেখানে তারাবির নামাজের সময় বাধা দেয় ইস্কন। নামাজ
নামাজের সময় মসজিদের মুসল্লিরা গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে যে আপনারা 1 ঘন্টার বিরতি দেন, আমরা নামাজটা শেষ করি, নামাজ শেষ হলে আপনারা আবার আপনাদের অনুষ্ঠান শুরু করেন। কিন্তু ইসকনের উগ্রপন্থী হিন্দুরা সেটা না শুনে উল্টা তারা আরো জোরে ডাকডোল বাজাতে শুরু করে। ফলশ্রুতিতে সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং অনেক মানুষ আহত হয়। 2014 এর পর 2016 সালে সিলেটে ইসকন মন্দিরে একই ঘটনা ঘটে। সেখানে জুমার নামাজের সময় ইসকন মন্দির থেকে জোরে জোরে ডোল বাজানো এবং স্পিকার বাজানো হচ্ছিল এবং মুসল্লিরা গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে যে নামাজের সময় কিছুক্ষণের জন্য সেটা বন্ধ রাখতে। তখন তারা সেটা না শুনে উল্টা আরো জোরে জোরে ডোল বাজাতে থাকে। ফলশ্রুতিতে সেখানে দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। এমন সময় ইসকন মন্দির থেকে পিস্তল দিয়ে মুসলিমদের গুলি করা হয়, যা সারা দেশে ভাইরাল হয়ে গেছিল। ওই ঘটনার পর অর্ণব ভট্টাচার্য নামে এক হিন্দু পোস্ট করে বলে, ইস্কনি মতাদর্শীরা ধর্ম পালন করতে গিয়ে মন্দিরে পিস্তল, বন্দুক ইত্যাদি অস্ত্রাদি রাখার অনুমতি কি প্রশাসনিকভাবে গুজ্জ? ধর্ম পালনে অস্ত্রের প্রয়োজনীয়তা কি সেটাই জানার অভিপ্রায়। ইস্কন অহিংসা পরম ধর্মের বুলি আওড়ালেও কাজে কর্মে এক ধরনের জঙ্গি। অথচ আপনি স্বাধীন 50 বছর না, গত 100 বছর ইতিহাস একটু রিসার্চ করেন যে এই দেশে কোনো সনাতনী হিন্দুরা মুসলমানদের নামাজের সময় এরকম জোরে ডাকডোল বাজাতো না, বরঞ্চ তারা নামাজের সময় রেসপেক্ট করে এগুলা বন্ধ রাখতো। কিন্তু ইসকন সেটা করে না। কিন্তু তারা কেন করে না? কারণ হচ্ছে তারা ইচ্ছা করে দেশকে অস্থিতিশীল করার জন্য, ভারতের মতো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে। 2019 সালে ইসকন ফুড ফর লাইফ ক্যাম্পেইনে বিভিন্ন স্কুলে খাবার বিতরণ করতে গিয়েও স্কুলের মুসলিম বাচ্চাদের হরে কৃষ্ণ কীর্তন পড়ায়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম পরে পরে রাম রাম হরে হরে। 2016 সালে ইসকনের বিরুদ্ধে পোস্ট করলে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। বুয়েটের আবরার ফাহাদের হত্যার মূল হোতা অমিত শাহ ছিল এই উগ্রবাদী ইসকনেরই সদস্য। সিলেটের জগন্নাথপুরে ইসকনের রথযাত্রার অনুষ্ঠানে অতর্কিতভাবে হামলা করে সে হামলার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করায় মুসলমানদের উপর, যাতে করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়। অথচ পরে দেখা যায় ওই হামলাকারী মিন্টু রঞ্জন ধর ছিল একজন ইসকনেরই নেতা। এভাবেই পরিকল্পিতভাবে একের পর এক ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করে আসতেছে স্বয়ং ইসকনের নেতা এবং সদস্যরা। স্বদেশ বার্তা পত্রিকার লেখক নয়ন চ্যাটার্জি এক নিবন্ধে লিখেছেন, ইসকনের কাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা। প্রয়োজনে সাম্প্রদায়িক ষড়যন্ত্র করার জন্য এদেশের হিন্দু নেতাদের উচিত ইসকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। ইসকন সংগঠনটি উগ্র ধরনের সংগঠন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সেটা ভাঙার জন্য বারবার চেষ্টা করছে এই সংগঠনটি। আশা করি এইটুকু তো ক্লিয়ার করতে পারছি যে ইসকন কিভাবে একের পর এক পরিকল্পিতভাবে এদেশের ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করে আসছে। এখন প্রশ্ন হলো যে ইসকন কেন বারবার এদেশের ধর্মীয় দাঙ্গা লাগাতে চায়, বা এরা কার হয়ে কাজ করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পাই যে ভারতীয় র এবং ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর সাথে এক হয়ে ইসকনের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। দেখেন, হাসিনা পালায় যাওয়ার পর চট্টগ্রামে যে ইসকন বা হিন্দুরা যে সমাবেশটা করছে, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা সংখ্যালঘু রাজনীতির অংশ। দেখেন, আমি একটা ডেডিকেটেড ভিডিও বানায় দেখাইছি যে কি পরিমাণ সংখ্যালঘুদেরকে হাসিনা গত 15 বছরে নির্যাতন করছেন। তারপরও কেন যে সংখ্যালঘুরা হাসিনার এই ট্র্যাপে পা দিচ্ছে বা এদেশের হিন্দুরা তাদের ট্র্যাপে পা দিচ্ছে, সেটা আমার মাথায় আসলে ধরে না। এটা যে সংখ্যালঘু রাজনীতির অংশ, এটা মানে বলার জন্য বলছি না, ফ্যাক্ট চেক করে বলছে, আমি প্রমাণ দেখাচ্ছি। কক্সবাজার শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাস ইসকনের গুরুদের স্টেজে নিয়ে যাইতেছে। এছাড়া আরো এই সকল আওয়ামী লীগ নেতাদের ছবি দেখেন বা ইসকন নেতাদের পিছনের ওদেরকে দেখেন, এরকম শত শত ছবি আমি আওয়ামী লীগের নেতাদেরকে দেখাইতে পারবো যারা ওই ইসকনের এটার পেছনে ছিল। পর হাজারে লেনে পুলিশ এবং সেনাবাহিনীর উপর যে নির্যাতন হয়েছে, সেখানে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এইগুলোতে আমি যাব না, কারণ গত 15 বছরে ইসকন যেই কাজগুলো করছে ওইগুলোর তুলনায় এই 2 দিনের ঘটনা কিছুই না। ইসকনের সাথে ভারতীয় র এবং আরএসএস এর কার্যক্রমের লিঙ্ক আপের প্রমাণ দেওয়ার আগে বাংলাদেশের র স্বাধীনতা উত্তর সময় থেকে কিভাবে কাজ করতেছে একটা ডেডিকেটেড ভিডিও বানায় দেখাইছে, যেটা আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও, চাইলে এটাও দেখে নিতে পারেন। আবু রুশদের লেখা বাংলাদেশের র বইয়ের 171 নম্বর পেজে বলা হয়, ইসকন নামে একটি সংগঠন কাজ করছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশি উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। সো আবু রুশদের এই ইনফরমেশনের সত্যতা তো পাইছেন, যেটা হচ্ছে 2014 সালের স্বামীবাগের দাঙ্গা, 2016 সালে সিলেটের দাঙ্গা। এই ইসকনকে অনেকে ইহুদিদের মতাদর্শের প্রতিষ্ঠান বললেও বাংলাদেশি ইসকন মূলত ভারতের তীব্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর মতাদর্শ বাস্তবায়নে ব্যস্ত। ইসকন আরএসএস এর মতাদর্শ কিভাবে দেশে বাস্তবায়ন করতেছে তার আগে 2 একটা প্রমাণ দেখাই, তারপরে হচ্ছে রয়ের কানেকশন দেখাচ্ছি। আমার এই ভিডিওতে আমি প্রমাণ সহ দেখাইছি ভারতের আরএসএস এর উগ্র হিন্দুত্ববাদী হিন্দুরা কিভাবে মাইকিং করে হিন্দুদের বলতেছে যে তোমাদের দোকানে যদি কোনো মুসলিম চাকরি করে তাহলে তাদেরকে বের করে দাও, আর নতুন করে কাউকে চাকরি দিও না। मुसलमान काम करता है तुरंत उनको अपने दुकानों से निकाल दे, सिर्फ 2 दिन
বাংলাদেশে ইসকন একই স্টাইলে কাজ করতেছে। বাংলাদেশে ইসকনের অসংখ্য দোকান, হোটেল, রেস্টুরেন্ট আছে। কোন রেস্টুরেন্টে ইসকন মুসলমানদেরকে চাকরি দেয় না। সারা দেশের উদাহরণ লাগবে না, শুধু চট্টগ্রামের হাজারী লেনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে ওই এলাকায় যারা আছেন তারা কমেন্ট করে প্রতিবাদ করেন যদি আমার সোর্স এবং আমার দাবি মিথ্যা হয়। কিন্তু শুধু ওই জায়গায় না, সারা দেশে ইসকনের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সকল ব্যবসা প্রতিষ্ঠানের অন্ততপক্ষে 90% কাস্টমার হচ্ছে মুসলমান। কিন্তু মুসলমানরা ওদের থেকে কোনো কিছু কেনার ক্ষেত্রে এটা দেখে না যে কে হিন্দু কে মুসলিম। কিন্তু ইসকন চাকরি দেওয়ার ক্ষেত্রে আরএসএস এর মতো আগে দেখে কে হিন্দু কে মুসলমান। শুধুমাত্র হিন্দুদেরকে ইসকন ওসব প্রতিষ্ঠানে চাকরি দেয়। সো এইভাবে ইসকন পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতিহিংসা তৈরির কাজগুলো করে যাচ্ছে। বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু জেনোসাইড হচ্ছে এমন গুজব ছড়ানো ও কনফারেন্স করে বেড়ানো ডক্টর কুশল বরুণ চক্রবর্তী ভারতের সন্ত্রাসী সংগঠন আরএসএস এর হিন্দুত্ববাদী সন্ত্রাসী নেতা আদিত্যনাথ যোগীর সাথে দাঁড়িয়ে ছবি তুলছে। এই আদিত্যনাথ একজন সন্ত্রাসী নেতা দেখে ভারতের সাধারণ হিন্দুরা পর্যন্ত ওকে পছন্দ করে না। কিন্তু এরকম উগ্রপন্থী একজন নেতার সাথে দেশের ইসকন সদস্য গিয়ে ছবি তোলে। ভারতের বিজেপির ক্ষমতার উৎস হলো এই ডানপন্থী সংগঠন আরএসএস। বাংলাদেশে ইসকন মন্দির ও ছাত্রাবাস উদ্বোধন করে ভারতীয় হাই কমিশনার। এই দেশে ইসকন মন্দির উদ্বোধন হবে, সেখানে ভারতীয় হাই কমিশনার সেখানে উদ্বোধন করবে। খেলা তো এখানেই শেষ না। ভারতের আরএসএস যে কায়দায় ভারতের মুসলমান এবং খ্রিস্টানদের মসজিদ গির্জাগুলো দখল করে নিচ্ছে, বাংলাদেশে ইসকন একই কায়দায় বাংলাদেশে হিন্দুদের মন্দিরগুলো দখল করে নিচ্ছে। আরএসএস এর হিন্দুরা যেভাবে নামাজরত মুসলিমদের উপর নির্যাতন শুরু করে, মসজিদের মাইক ভেঙে ফেলে, মসজিদ ভেঙে ফেলে, মভ করে, একই কায়দায় ইসকন এই দেশে চেষ্টা করতেছে মুসলমানদের নামাজের সময় উচ্চ স্বরে ঢোল তবলা বাজিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল বা দাঙ্গা তৈরি করা। আমেরিকাতে ইসকন ইহুদি স্টাইলে কাজ করলেও বাংলাদেশে ইসকন কাজ করে আরএসএস স্টাইলে। এমনকি এখন ওরা হরে কৃষ্ণ স্লোগান না দিয়ে আরএসএস এর জয় শ্রীরাম স্লোগান দেয়, আরএসএস এর গেরুয়া পতাকা উড়ায়। ইসকনের হাত থেকে তো দেশের হিন্দুরা রক্ষা পাচ্ছে না। ইসকনের বিরুদ্ধে পোস্ট করায় 5 জন হিন্দুকে জেলে পাঠানো হয়েছে, যেখানে হিন্দুরাই রক্ষা পাচ্ছে না। আল্লাহ জানে এই ভিডিও পাবলিশ হওয়ার পর আমার কি হয়। ইসকনের হাত কই পর্যন্ত গেছে তার আরো 2টা প্রমাণ দেখাই। বিশ্ববিদ্যালয়গুলোতে কৌশলে শিক্ষক ঢুকাচ্ছে ইসকন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ইসকন সদস্যদের নিয়োগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ প্রয়োগ করছে ইসকন। ইসকনের কেন্দ্রীয় স্বামীবাগ আশ্রমের ব্রহ্মচারী ঈশ্বর গৌর হরিদাস বলেন, বুয়েট, কুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের 3 থেকে 4 জন করে ইসকনের ভক্ত অনুসারী রয়েছে। আর নতুন নিয়োগ পরীক্ষায় সব ক্ষেত্রেই 2-3 জন করে থাকছেন। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ইসকনের শিক্ষক আছে এবং নতুন করে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে। কি ভয়ঙ্কর ইনফরমেশন চিন্তা করেন। যেখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে টপ করার পরও চাকরি হয় না, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা নিয়োগে 2-3 জন করে ইসকনের সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। ভেবে দেখেন আপনার আমার অজান্তে ইসকন কতটা ভয়ঙ্কর হয়ে উঠতেছে। ইউ হ্যাভ নো আইডিয়া। বাংলাদেশের রয়ের ট্রেন্ড ফোর্স যারা আছে তাদের বেশিরভাগের আশ্রয় কেন্দ্র হলো বাংলাদেশের ইসকনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ইসকনের হোটেল রেস্টুরেন্টগুলোতে রয়ের ভারতীয় ওই সকল লোক কাজ করে। অনেকে তো বাংলাতে কথাও বলতে পারে না। হোটেল রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিভাবে বাংলাদেশে কাজ করতেছে সেটা আবু রুশদের লেখা বাংলাদেশের র বইয়ের এই চ্যাপ্টারে পেয়ে যাবেন। কিন্তু হাসিনা যে কয়দিন ক্ষমতায় ছিল বাংলাদেশের সরাসরি প্রশাসনিক অফিসগুলোতে রয়ের কর্মচারীরা চাকরি করত। ওরা একে তো এই দেশের গুম খুনগুলোর সাথে জড়িত ছিল এবং উল্টা দেশের তথ্য পাচার করত, আর তার বিনিময়ে এই দেশ থেকে তারা বেতন পেত। আচ্ছা, আর কয়েকটা বিষয় যে আমাদের গোয়েন্দা সংস্থার সাথে তো র কাজ করতো, তাই না? অবশ্যই কাজ করতো। হ্যাঁ, এখনো কি করছে? আমার জানা মতে না। আমাদের জানা মতে ধরেন যেই প্রতিষ্ঠানটার উপরে সবচেয়ে বেশি প্রভাব ছিল রয়ের, সেটা হচ্ছে এনএসআই, তাই তো? এনএসআই, ডিজিএফআই 2টা সংস্থার মধ্যে তাদের না ছিল, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ছিল এনএসআই। আপনি জাস্ট এটা ইমাজিন করেন যে পাকিস্তানের রয়ের একজন এজেন্ট ধরা পড়ছে, অথবা ভারতে পাকিস্তানের আইএসআই এর একজন এজেন্ট ধরা পড়ছে, তাহলে ওদের কি হবে? নিশ্চিত ফাঁসি। কিন্তু আমাদের দেশে উল্টা তাদেরকে বেতন দিত। কিন্তু হাসিনা পালায় যাওয়ার পর রয়ের লোকেরা প্রশাসনিক জায়গাতে না থাকলেও রয়ের তৎপরতা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর তাদের প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশি ইসকনের এই সকল হোটেল বা রেস্টুরেন্টে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আরো ভয়ঙ্কর কথা কি জানেন? 90% মুসলমানের দেশে মুসলমান তাদের কাস্টমার, কিন্তু ইসকনের হোটেল রেস্টুরেন্ট গুলোতে গরুর মাংস বিক্রি হয় না। ওই যে আরএসএস স্টাইল। বাংলাদেশে যদি বড় সড়ো একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় তাহলে সবচেয়ে বেশি কার লাভ সেটা আপনাদেরকে আর আলাদা করে বলে দিতে হবে না। বড় সড়ো ধর্মীয় দাঙ্গা এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব শেষ করে দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারলেই হায়দ্রাবাদের মতো একদিন ওরা বাংলাদেশকেও দখল করে নিতে পারবে। এই জন্য দেশের দেশপ্রেমী রাজনৈতিক নেতৃত্ব শেষ করে দেওয়ার মিশন শুরু হয়েছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ড দিয়ে। নেতৃত্ব দেশের পলিটিক্যাল ক্রাইসিস তৈরির কাজ করে যাচ্ছে ভারতের এই সকল ইন্টেলিজেন্স এজেন্সি, আর দেশের ভিতর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাজটা সামলাচ্ছে দেশের ইসকন।
কারণ ভারত যদি উপমহাদেশের সুপার পাওয়ার হতে চায়, সেখানে ভারতের সবচাইতে বড় গলার কাটাই হলো বাংলাদেশ। বাংলাদেশ যদি চীন কিংবা আমেরিকার দিকে ঝুঁকে, তাহলে সেটা যে বে অফ বেঙ্গলের পাওয়ার আছে সেটা ভারতের হাত থেকে কেড়ে নিতে পারে। এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলো নিয়ে কাজ করতেছে ভারতের এই সকল এজেন্সি। ফরহাদ মাজার এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে হাসিনা সরকারের সহায়তায় অসংখ্য ইস্কন মন্দির তৈরি করা হচ্ছে। গুরুতর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে জেলায় জেলায় বিশাল ইস্কন মন্দির স্থাপনের উদ্দেশ্য কি? দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের তুলনায় ইস্কনের মন্দির সংখ্যা এবং ইস্কনের তৎপরতা একদমই মেলে না। উনি কি বুঝাইতে চাইছেন আশা করি বুঝছেন। আরেকটা ভয়ঙ্কর ইনফো দিয়ে আপনারা সবাই জানেন, আমাদের পাহাড় অশান্ত করে রাখছে ভারত, এবং ভারতীয় মিডিয়ার চট্টগ্রাম দখলের খবর গুজব এগুলা কিন্তু দেখতেছেন, ওরা মেইনস্ট্রিম মিডিয়াতে কাজগুলো করতেছে। চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে নাকি স্নাইপার রাইফেল বুলেট প্র্যাকটিসের কিছু দাগ গাছের মধ্যে লেগে আছে। আমরা কুকি চীনের কথা জানি, কিন্তু এই কাজগুলোর জন্য সন্দেহ করা হচ্ছে ইস্কনকে। যেহেতু এটা একটা ফেসবুক পোস্ট, সেহেতু ফ্যাক্ট চেক করা সম্ভব হয়নি। তো এই সন্দেহকে আমি সত্য বলছি না ঠিকই, কিন্তু অসত্য বলে আমি উড়াইও দিতে পারছি না। এভাবে ইস্কনের একের পর এক ষড়যন্ত্র আমাদের সার্বভৌমত্বের জন্য থ্রেট তৈরি করছে। এখন প্রশ্ন হলো, আমাদের সার্বভৌমত্বের জন্য থ্রেট তৈরি করা বা দেশকে অস্থিতিশীল করতে চাওয়া এই সন্ত্রাসী সংগঠন ইস্কন কি নিষিদ্ধ হওয়া উচিত কিনা? আমি বলবো না, এই মুহূর্তে ইস্কন নিষিদ্ধ করা ঠিক হবে না। কিন্তু এতগুলো প্রমাণ ইস্কনের আরএসএস এর সাথে লিঙ্ক আপ, রয়ের সাথে লিঙ্ক আপ এবং এত দেশ বিরোধী ষড়যন্ত্র দাঙ্গার পরও আমি কেন বলতেছি যে ইস্কন নিষিদ্ধ করা ঠিক হবে না? দেখেন, হাসিনা পালায় যাওয়ার পর বা হাসিনার পতনের পর হাসিনা যতটা না পাগল হয়ে গেছে, তার চাইতে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় এই সকল মিডিয়াগুলা। কি পরিমাণে গুজব ওরা ওদের পত্র পত্রিকায়, টেলিভিশনে এবং টুইটারে ছাড়তেছে আপনি চিন্তা করতে পারবেন না। ওরা বলতেছে চট্টগ্রামে হিন্দুদের উপর জেনোসাইড হচ্ছে, ভারতের এখনই উচিত ভারতের সেনাবাহিনী চট্টগ্রামে হস্তক্ষেপ করা, চট্টগ্রাম দখল করে নেয়া, ইত্যাদি ইত্যাদি। সো এখন যদি এই সরকার ইস্কন নিষিদ্ধ করে, তাহলে সেটা ভারতের সংখ্যালঘু নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতির আগুনে ঘি ঢালার মতো হবে। এতদিন ধরে তারা যে সকল গুজব প্রচার করতেছিল, তারা এখন বিশ্বকে দেখাবে, এই যে দেখো আমরা এতদিন তোমাদেরকে বলছি, তোমরা বিশ্বাস করো না, তার অফিসিয়াল প্রমাণ দেখো। রাষ্ট্র ইস্কনকে নিষিদ্ধ করতেছে, একটা ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করতেছে। তো তখন ভারতের কাছে আইনগত লিগ্যালিটি থেকে যাবে, এবং তারা এই দেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ দিয়ে চট্টগ্রামে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে, বা ওইটা ডিল করার মতো আমাদের সেই প্রিপারেশন আছে কিনা। এরপর দেখেন, ইস্কন কোনো কিছু ছাড়াই তারা রাস্তায় নেমে আন্দোলন করতেছে, সারা দেশ বন্ধ করে দেওয়ার থ্রেট দিচ্ছে। এখন যদি তাদেরকে নিষিদ্ধ করে দেয়, তারা যে আবার বড়সড় আন্দোলনে নামবে না, তার গ্যারান্টি কি? এবং এই যে পতিত সরকার, যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী গুন্ডারা আছে, তারা যে ইস্কনের ব্যানারে আবার আয়সা দেশকে অস্থিতিশীল করতে চাইবে না, তারা তো কোনো গ্যারান্টি নেই। কারণ ইস্কনের ওই সমাবেশে আওয়ামী লীগ নেতাদের ছবি আমি আপনাদেরকে দেখাইছি। সো বড়সড় ভাবে তারা যে দেশকে একটা অস্থিতিশীল করে তুলবে না, সেটারও তো কোনো গ্যারান্টি নেই। আমি ভারতের সাইডটা বাদই দিলাম। এবার আপনি একটু লজিক্যালি চিন্তা করেন, ইস্কন যদি সারা দেশে একটা নৈরাজ্য করার চেষ্টা করেন, সারা দেশের মুসলিমরা তো বসে থাকবে না। সো মুসলিমরাও যদি বের হয়ে আসে, এখানে বড় সড় একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে। সেই সাম্প্রদায়িক দাঙ্গায় হিন্দু নির্যাতনের অভিযোগ দিয়ে ভারতে দেশে সরাসরি সেনাবাহিনী দিয়ে হস্তক্ষেপ করবে। সেটা ডিল করার মতো ক্যাপাসিটি অন্তত পক্ষে নরবরে সরকারের কাছে নাই। সো এই জন্যই বলছি, এই সরকারের অন্তত পক্ষে ইস্কন নিষিদ্ধ করা ঠিক হবে না। আরো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো, বিশ্বের যে সকল দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সকল দেশের জাতিসংঘ সহ আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত বিবৃতি দিছে। এখন এই নরবরে সরকার যদি ইস্কনকে নিষিদ্ধ করে, আমেরিকা যদি এই সরকারকে নিষেধাজ্ঞা দেয়, তাহলে এই সরকার কতটা সমস্যায় পড়বে সেটাও একটু আমাদের চিন্তা করা দরকার। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে সলিউশন কি? আমরা বা সরকার কি করতে পারে? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখা। ইস্কন বা হিন্দুদের থেকেও বা কেউ যদি কোনো ফেক আইডি থেকে কোনো উস্কানিমূলক পোস্ট দেয়, তাহলে সেটাকে মব জাস্টিস করে আইন নিজের হাতে তুলে না দিয়ে স্পেসিফিক ওই জনকে চিহ্নিত করে তাকে প্রশাসনের হাতে তুলে দেয়া। যদি আমরা মব জাস্টিস করতে যাই, সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে, এবং ইস্কন এবং র এটাই চাচ্ছে। সো এই কাজটা করা যাবে না, এবং হিন্দু ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় জড়াবেন না, কোনো মব জাস্টিসে যাবেন না, অন্তত পক্ষে দেশের এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। এটা তো আমাদের করণীয়। এখন সরকার কি করতে পারে, যেহেতু এটা সরকারের জন্য একটা কনসার্ন, সেটা হচ্ছে সরকার ইস্কনকে নিষিদ্ধ করে না দিয়ে ইস্কনের জন্য ইস্কনের কিছু কাজকে লিমিটেড করে দিতে পারে, যেটা বিশ্বের অন্যান্য দেশে করা হয়েছে। যেমন সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে, ইস্কন যেহেতু বৈষ্ণবের অনুসারী, সেহেতু ইস্কন হচ্ছে মন্দিরে পূজা অর্চনা করবে। এরা কোনো রাজনৈতিক সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারবে না, কারণ এটা হচ্ছে ওদের নীতিবিরুদ্ধ কাজ। 2 নাম্বার হচ্ছে, ইস্কন আগে যত মন্দির করছে ইস্কন নতুন করে আর কোনো মন্দির তৈরি করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে, যত জায়গায় ইস্কনের মন্দিরের পাশাপাশি মসজিদ আছে, তত জায়গায় মসজিদে নামাজের সময় ইস্কন বিরতি দিতে হবে। 4 নাম্বার হচ্ছে, ইস্কন যত অবৈধ মন্দির দখল করছে, সেই মন্দিরগুলাকে প্রশাসনিকভাবে উদ্ধার করে সেই মন্দিরগুলা এই দেশের সনাতনী হিন্দুদের হাতে বুঝাই দিতে হবে। সো সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে যদি এই কাজগুলো করা যায়, তাহলে ইস্কনের যে আগ্রাসী কর্মকাণ্ড এবং দেশ বিরোধী যে ষড়যন্ত্র, সেগুলো কমিয়ে নিয়ে আসা সম্ভব। এতে করে সরকারও নীতিগতভাবে সেফ থাকবে এবং ইস্কনের এই সকল সন্ত্রাসী কার্যক্রম কমিয়ে নিয়ে আসা যাবে। এতক্ষণ ধরে ইস্কনের সকল সন্ত্রাসী কার্যক্রম, দাঙ্গা লাগানো, দেশ বিরোধী ষড়যন্ত্র, ভারতের র এবং আরএসএস এর সকল লিঙ্ক প্রমাণ সহ দেখানোর পরও এই ভিডিও শেয়ার করে আপনি এদেশের হিন্দু এবং মুসলমানদেরকে সচেতন করবেন কিনা সেটা আপনার উপর ছেড়ে দিলাম। এবং ইস্কনকে সরাসরি নিষিদ্ধ না করে ইস্কনের কার্যক্রম লিমিট করে
দেওয়ার ব্যাপারে আমি যে 4টা পয়েন্ট তুলে ধরছি এগুলোর সাথে আপনারা একমত কিনা এবং সরকারের এই স্টেপগুলো নেওয়া দরকার কিনা এগুলা কমেন্ট করতে পারেন। ইসকন আবার মানচিত্রে হাত দেওয়ার ফায়তারা করতেছে, আমি তা হতে দিতে পারি না। মা, মাটি, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।